যে তুমি চেঞ্জ আনছো সেই জিনিসটা যাতে তুমি ফোকাস করতে পারো। এইটার জন্যই বেসিক্যালি মার্কেট অ্যানালাইসিস এন্ড কম্পারিজনের ব্যাপারটা আসছে। এন্ড ফাইনালি রিস্ক অ্যানালাইসিস। আমরা জানি যে যে কোনো কাজ করার জন্য কিছুটা রিস্ক অবশ্যই নিতে হয়, বাট সেই রিস্কটা কতটুকু ওয়ার্দি সেই জিনিসটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে, যে তুমি যে কাজটা করছো সেটার কোনো ফিউচার আছে কি না আদৌ, বা ফিউচার এটার আসলে কতটুকু অ্যাকসেপ্টেন্স থাকবে। সো সেই অ্যাকসেপ্টেন্স অনুযায়ী তো আসলে তুমি রিস্কটা নিয়েছো যে তুমি এই কাজটা করবা, বা এটা আসলে অ্যাকসেপ্টেন্স বাড়বে নাকি কমবে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে একটু দেখাতে হবে যে বাড়বে। কমলে তো আসলে ধরো ওই জিনিসটা যদি ফিউচারে নাই থাকে, অবভিয়াসলি তুমি রিস্কটা নাও নাই এটা ডিজাইন করার। সো অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে পরবর্তীতে এটার ইফেক্টটা কতটুকু, এটার অ্যাকসেপ্টেন্স কতটুকু, এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে দেখাতে হবে। এবং এটাই হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, তার উপর বেস করে আসলে তুমি সিস্টেমটা ডিজাইন করছো। কারণ তুমি তিনজন বা দুইজন ম্যান পাওয়ার এখানে কাজ করছে, তাদের পরিশ্রম আছে, হ্যাঁ, তাদের আসলে সময় আছে, সেই সময় সেই পরিশ্রমগুলো কতটুকু ওয়ার্থ এই সিস্টেমটার জন্য, এই রিস্কটা যে নিচ্ছ সেটা কতটুকু আসলে কাজে লাগবে পরবর্তীতে। তো ওইটাই এখানে একটু দেখাতে হবে। দেন সেকেন্ড যে পয়েন্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নিউ নলেজ। নিউ নলেজ হচ্ছে তোমরা এই কাজ করার জন্য নতুন নতুন যা শিখেছো সেগুলোকে একটু বলতে হবে, যে অবভিয়াসলি এই সিস্টেমটা ডিজাইন করার ক্ষেত্রে শুরু থেকে হয়তো তোমাদের কিছু নলেজ গ্যাদার করতে হয়েছে। সেটা হতে পারে এই ব্যাপারগুলা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ফিজিবিলিটি অ্যানালাইসিস, তারপর রিস্ক অ্যানালাইসিস, এই জিনিসগুলো তোমরা বলতে পারো যে এগুলো তোমরা জানতা না, যে আগে হয়তো কখনো অনেকে জানতো বাট মোস্ট অফ ইউ তো তোমরা জানতা না যে আগে এই জিনিসগুলো করতে হয়। তো এই যে এই রিলেটেড যে কনসেপ্ট গুলো তোমাদের নতুন শিখতে হলো সেগুলো। দেন টুলস যদি কিছু নতুন লেগে থাকে যেটা আগে লাগে নাই বা আগে কখনো ওগুলাতে কাজ করা হয় নাই, ধরো যারা ধরো C# ASP.NET এগুলাতে কাজ করছে, তারা তো এই জিনিসগুলো লিখবে যে অবভিয়াসলি তারা নতুন ফ্রেমওয়ার্কে কাজ করছে, ল্যাঙ্গুয়েজে কাজ করছে, হ্যাঁ। বা ধরো যে যারা ইমপ্লিমেন্টেশন শুরুও করেছে, ধরো একটা ল্যাঙ্গুয়েজ আগে থেকে জানো বাট এইটার আসলে এক্সটেনশন সম্পর্কে তোমার খুব একটা ধারণা ছিল না, তো ওই নলেজের যে আরো বেশি অ্যাডভান্স লেভেল তোমাকে শিখতে হচ্ছে সেই জিনিসগুলো বলবা যদি আগে থেকে ল্যাঙ্গুয়েজটা জেনে থাকো। সেক্ষেত্রে ওইটার যদি কোনো এক্সটেনশন লেগে থাকে সেই জিনিসগুলো তোমরা এখানে ইনক্লুড করবা নিউ নলেজের মধ্যে। দেন থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে চ্যালেঞ্জেস, কি কি চ্যালেঞ্জেস ফেস করছো, মানে বা করার সম্ভাবনা আছে সেটাও বলতে পারো। যারা ধরো ল্যাঙ্গুয়েজ আগে জানতো না তাদের কি শিখতে হবে জিনিসটা, তো সেটা অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ, তাই না? এবং আর যা যা চ্যালেঞ্জ ফেস করেছো একদম শুরু থেকে সবকিছুই এখানে ইনক্লুড হবে। এন্ড ফাইনালি প্রজেক্ট শিডিউলিং। প্রজেক্ট শিডিউলিং হচ্ছে তোমরা 7 উইক পাও, বাট তোমরা আসলে 7 উইকের হিসাব দেখাবা না, তোমরা দেখাবা 14th উইক, 14টা উইকে আসলে কিভাবে তোমরা শিডিউল করেছো। একটা তো দেখাবা যে ধরো ফার্স্ট ল্যাবে প্রজেক্ট প্রপোজাল ছিল, হ্যাঁ। তো ফার্স্ট ল্যাব না, বেসিক্যালি ফার্স্ট ল্যাব তোমরা কাজ শুরু করেছো বলতে পারো যেদিন তোমাদের ল্যাব স্টার্ট হলো, ফার্স্ট উইকে তো প্রজেক্ট প্রপোজালের একটা ব্যাপার ছিল। তো প্রজেক্ট প্রপোজাল রিলেটেড ইনফরমেশন গ্যাদার করতে হয়েছে, যে কি বানাবা সেটা নিয়ে চিন্তা করতে হয়েছে, হ্যাঁ। তো ওই জিনিসগুলা, তারপর ধরো ইউজ কেস ডায়াগ্রামের আগের উইকটা তো তোমরা ধরো কিছু পাও নাই, তোমাদের যেহেতু 7 উইকের ল্যাব, তো ওই উইকে তোমাদের জিনিসটা শিখতে হয়েছে। এরকম করে আসলে প্রজেক্ট শিডিউলিং দেখাবা, যে টোটাল 7টা উইক না দেখিয়ে 14টা উইকে কোন উইকে কি করছো বা কি কি কাজ করছো বা কোন পার্টটুকু করছো সেই জিনিসগুলো তোমরা প্রজেক্ট শিডিউলিং এ একটা চার্টে দেখাবা। এটা অলরেডি আমার খুব যতটুকু মনে পড়ছে কয়েকটা গ্রুপ দেখিয়েছিল প্রপোজাল প্রেজেন্টেশনে। তো প্রপোজাল প্রেজেন্টেশনে যারা দেখিয়েছো তাদেরকে আর কি আবার দেখাতে হবে। আর অনেকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসও মনে হয় প্রপোজাল প্রেজেন্টেশনে দেখাইছে, তো সেক্ষেত্রেও তাদেরকে আর কি জিনিসটা রিপিট করতে হবে। সুবিধা হচ্ছে যে আগে যদি করে থাকো ওই জিনিসটা আর কি এনে জাস্ট বসিয়ে দিবা ওটা, কারণ তখন ম্যান্ডেটরি ছিল না, এখন এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে জিনিসগুলো ম্যান্ডেটরি। আচ্ছা, কারো কি কোথাও বুঝতে প্রবলেম আছে যা যা বললাম? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের কাজ প্রেজেন্টেশন 4 এর কাজ আসলে এতটুকুই। প্রেজেন্টেশন 4-এ নতুন তেমন কিছু শেখানোর নাই, বাট আগের নলেজ এন্ড এই ল্যাবে বা এবং থিওরিতে যা যা নলেজ মোটামুটি গ্যাদার করেছো তার উপর বেস করে এই প্রেজেন্টেশনটা বানাতে হবে। সেটা তোমাদের ফোর্থ প্রেজেন্টেশনের টপিক আর কি। ওকে, সো আমরা এখন যেটা শুরু করি সেটা আমাদের প্রেজেন্টেশন। এটা তারা। সো আমরা এখন ম্যাম স্টার্ট আমরা করব। পি টু এর
বি টু এর একটা গ্রুপ আছে, আমরা কি আগে দিয়ে দিব নাকি লাস্টে? লাস্টে দিবা তোমরা। ওকে ম্যাম। আচ্ছা, সো আমি একটু ডাকছি। গ্রুপ টু আইডি, আচ্ছা গ্রুপ টু না, তোমরা আসবা হচ্ছে ম্যাম গ্রুপ ওয়ান কি আগে দেওয়া যাবে? না আমি একটু র্যান্ডম ডাকি, হ্যাঁ একটু দেখো তো, গ্রুপ ফোর আছো 29, 37, 32। জমা দিছো কয়জন দেখি, দুইটা গ্রুপ জমা দিছে নাকি, দাঁড়াও। তিনটা। জি ম্যাম আমরা আছি। আচ্ছা, তিনটা গ্রুপ হচ্ছে দিয়েছে, দুইটা গ্রুপ হচ্ছে দিবে, একটা গ্রুপ বাকি আছে, তাহলে গ্রুপ থ্রি দিয়েছে, গ্রুপ ফোর দিয়েছে, গ্রুপ ওয়ান দিয়েছে, গ্রুপ টু তোমরা কি দাওনি? আগে সাবমিট করো, দেন স্টার্ট করো প্রেজেন্টেশন। ম্যাম এখন কি গ্রুপ টু দিবে প্রথমে? না থ্রি, আচ্ছা টু দিবে না, থ্রি দিবে। ওকে ম্যাম। 41, 44, 47। কোনো সাবমিট করে নাই। গ্রুপ ফাইভ আছো? ইয়েস ম্যাম। গ্রুপ ফাইভ কি সাবমিট করেছো? মিস গ্রুপ থ্রিটা কি সাবমিট হয়নি? আমি তো দেখতে পাচ্ছি, আচ্ছা দাঁড়াও, গ্রুপ থ্রি সাবমিট করেছে, হ্যাঁ হ্যাঁ গ্রুপ থ্রি পেয়েছি। গ্রুপ ফাইভ করে নাই, সো ফাইভ করে দিও। হ্যাঁ তোমরা হচ্ছে স্টার্ট করো প্রেজেন্টেশন, গ্রুপ থ্রি 41, 44, 47। মিস একটু মিস। হুম। আচ্ছা টাইম কিন্তু 10 মিস মিনিটস পাবা, ঠিক আছে? 10 মিনিটস না, 15 মিনিটস পাবা, সো এর বেশি সময় নিও না। জি জি মিস। মিস স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে। আচ্ছা ওয়েবক্যাম অন করতে হবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাম। আমি মাইশা ইসলাম আর আমার আইডি 41। আজকের প্রেজেন্টেশনে আমরা দেখতে যাচ্ছি আমাদের কারেন্টার ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা ফ্লো ডায়াগ্রাম আর এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম গুলো। প্রথম ইফতি পরের স্লাইডে যাও।
প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ মেম্বার্স, আমি মাইশা ইসলাম, সামিয়া হাবিব আর ইফতি হোসেন। আমাদের আজকে প্রথম কন্টেন্ট হচ্ছে ইআরডি ডায়াগ্রাম। ইআরডি ডায়াগ্রামের মধ্যে আমরা 5টা এন্টিটি রেখেছি: ইউজার, অ্যাড কার্স, বুকিং, পেমেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট। ইউজারের অ্যাট্রিবিউট আছে 6টা, আর ইউজার একটা প্রাইমারি কি আমরা রেখেছি ইউজার আইডি। ইউজার হচ্ছে অ্যাড কার্ড আমি একটা ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে, যেখানে কার আইডি, কার প্লেট নাম্বার, স্টেটাস, কালার, ব্র্যান্ড, মডেল সহ আরো কয়েকটা অ্যাট্রিবিউট রয়েছে। ইউজার গাড়ি বুকিং করতে পারবে, সেক্ষেত্রে আমরা একটা ডেটাবেস রেখেছি বুকিং। বুকিং এর প্রাইমারি কি বুক আইডি, আর সেটার সাথে রিলেভেন্ট আরো কিছু অ্যাট্রিবিউট রয়েছে। আর ইউজার পে করতে পারবে কোনো একটা গাড়ির বুকিং, সেই ক্ষেত্রে আমরা রেখেছি যে পেমেন্ট ডেটাবেস। পেমেন্ট ডেটাবেসের একটা প্রাইমারি কি আর বাকি ওদের সাথে রেলেভেন্ট যেসব অ্যাট্রিবিউটস আছে সেগুলো রয়েছে। আর ইউজার একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পারবে অ্যাডমিনের সাথে, সেজন্য আমরা কন্ট্যাক্ট আইডি নামে একটা প্রাইমারি কি রেখেছি। এখানে ইমেল, ইউজার আইডি, মেসেজ আর রিভিউ স্ট্যাটাস অ্যাট্রিবিউট গুলো থাকবে। ম্যাম, আমার থেকে এতটুকু, এরপর আমার নেক্সট যে প্রেজেন্ট আছে সে প্রেজেন্ট। আসসালামু আলাইকুম ম্যাম, আমি আইডি 44। এখানে হচ্ছে ডাটা কিভাবে ফ্লো হবে সেটা ডায়াগ্রাম আর কি কয়েকটা কন্টেন্ট আমরা দেখব। অ্যাডমিন হচ্ছে বুকিং করতে পারবে, যারা বুকিং করবে সেটা ম্যানেজ করতে পারবে, ম্যানেজ ইউজারের লিস্টটাও করতে পারবে। ডেটাবেস মেইনটেনেন্স মানে হচ্ছে অ্যাড বা ডিলিট বা আপডেট হলে এটা অ্যাডমিনের থ্রুই হয়ে থাকবে। অ্যাডিশনাল ফাইন, যদি কোনো ধরনের ফাইন হয়ে থাকে সেটাও অ্যাডমিন করতে পারবে। কমিউনিকেট উইথ ইউজার, যে চ্যাট যেটা আমরা মেসেজের থ্রু বা ইমেলের থ্রু রাখছি ওটাও অ্যাডমিনের থ্রুই করতে পারবে। ইউজার ক্যান রেজিস্ট্রেশন এন্ড লগ ইন, ইউজারের ফার্স্ট তো রেজিস্ট্রেশন এন্ড লগ ইন দুটোই করতে পারবে। ইউজারকে রেজিস্ট্রেশন করে দেন বুকিং এর প্রসেসটা যাবে আর কি। সার্চ ফর কার, কার কোনটা, কোন টাইপের সে কার নিতে চাচ্ছে বা কি টাইপের কার চাচ্ছে সেটা সে সার্চ করে করতে পারবে। বুকিং বুকিং কার্স, পে ফেয়ার মানে পেমেন্টটা করতে পারবে। কমিউনিকেট উইথ অ্যাডমিন, অ্যাডমিনের সাথে কমিউনিকেট করতে পারবে। প্রসেস নেম অফ ডিএফডি, এখানে 2 টাইপের প্রসেস আছে, একটা হচ্ছে মেইন প্রসেস আর একটা হচ্ছে মেইন প্রসেসের মধ্যে আছে হচ্ছে রেজিস্ট্রেশন। ইউজারকে ডেফিনেটলি রেজিস্ট্রেশন করেই হচ্ছে যেতে হবে, নাহলে তো মানে হবে না। মেইন প্রসেসের জন্য রেজিস্ট্রেশন, পর হচ্ছে লগ ইন, এরপরে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। আর একটা 5টা, টোটাল 5টা, আরো 2টা আছে। এর মধ্যে হচ্ছে বুকিং আর হচ্ছে পেমেন্ট। এটা হচ্ছে মেইন প্রসেস, আর আমাদের সাব প্রসেসর আছে আরো 3টা। একটা হচ্ছে কমিউনিকেশন আর একটা হচ্ছে সার্চ কার, 2টা। ডিউ অর ফাইন, এরপর একটা পরের টিমমেট বলবে আমাদের। আসসালামু আলাইকুম মিস। মিস ক্যামেরা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। মিস, এখানে আমাদের এক্সটার্নাল এন্টিটির নেম গুলো দেখানো হচ্ছে। তো এক্সটার্নাল এন্টিটি হিসেবে আমাদের প্রজেক্টে আমরা সিলেক্ট করেছি 2জন, অ্যাডমিন এবং ইউজার। এবং আমাদের যেহেতু এটা একটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেই জন্য এখানে ডেটাবেজের কিছু কাজ আছে। তো ডেটাবেস হিসেবে সিলেক্ট করেছি আমরা ইউজার ডেটাবেস, অ্যাড কার্ড ডেটাবেস, বুকিং ডেটাবেস, পেমেন্ট ডেটাবেস এন্ড কন্ট্রাক্ট ডেটাবেস। এখন আমরা রিপ্রেজেন্ট করব আমাদের ডেটা ফ্লো ডায়াগ্রামটি। তো ডেটা ফ্লো ডায়াগ্রামের মধ্যে 3 ধরনের লেভেল আছে: 0 লেভেল, 1 লেভেল এবং 2 লেভেল। তো আমরা প্রথমে 0 লেভেলে দেখতে পাচ্ছি আমাদের এই প্রজেক্টের যে ওভারঅল যে ভিউটা, সেই জিনিসটা আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। যে এখানে দেখতে পাচ্ছি একটাই প্রসেস, যেটা হচ্ছে বুকিং, এবং সেই তার 2 পাশে 2টা এন্টিটি আছে। তো ইউজার এখানে রিকোয়েস্ট করবে বুকের জন্য, এবং অ্যাডমিনের অ্যাপ্রুভাল পেলেই সে
বুকিং মানে করতে পারবে। দ্যাটস ওয়াই এটা জিরো লেভেল। আর এটার বেসিসে যদি আমরা লেভেল 1 ডায়াগ্রামটা দেখি, তো এখানে মেইনলি আমাদের ফুল প্রজেক্টের একটা ওভারভিউ দেওয়া আছে, যেখানে প্রথমেই ইউজার থেকে উম, সেখানে প্রথমেই আমরা প্রসেস 1-এ দেখতে পাচ্ছি অ্যাড কার্ড। তো অ্যাডমিন এখানে কার অ্যাড এবং বুকিং ম্যানেজ করবে। দেন একটা ইউজার আসলে সেখানে 3 নাম্বার প্রসেসে রেজিস্ট্রেশনের মাধ্যমে সে লগ ইন করতে পারবে এবং বুক করতে পারবে কার। এবং সেখানে ড্যাশবোর্ড থেকে কার সম্পর্কে যা যা তথ্য বা ইনফরমেশন নেওয়ার সেগুলো নিয়ে সে বুক করবে, এবং সেই বুকের রিকোয়েস্টটা অবশ্যই অ্যাডমিনের কাছে যাবে, এবং অ্যাডমিন সেই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করলেই দেন সে মানে পেমেন্টের মাধ্যমে বুক করতে পারবে একটা কার। এবং সে চাইলে অ্যাডমিনের সাথে তার যদি কোনো কোয়েরি থাকে ইউজারের, দেন সেই অ্যাডমিনের সাথে কোয়েরি গুলো শেয়ার করতে পারবে। এরপর আমাদের লেভেল 2 যেই ডিএফডিটা, এটার মধ্যে প্রসেস 1টা আমরা একটু যদি ডেসক্রাইব করি, তাহলে প্রসেস 1-এর মধ্যে ছিল আমাদের অ্যাডমিন কিভাবে কার অ্যাড করতে পারবে। তো অ্যাডমিন এখানে কার অ্যাড, আপডেট এবং ডিলিট করতে পারবে, সেটা অবশ্যই একদম ডেটাবেজে গিয়ে মানে আপডেট হবে আর কি, এবং সেই জিনিসটা ড্যাশবোর্ডে শো করবে। তারপর লেভেল 2 প্রসেসে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বুকিং সিস্টেমটা অ্যাডমিন হ্যান্ডেল করবে। এখানে অ্যাডমিনের কাছে প্রথমে একটা বুক রিকোয়েস্ট আসবে, দেন সে যদি সেটা ভেরিফাই করে তারপরে গিয়ে বুকিং ডেটাবেজে আপডেট হবে। এবং এখানে অ্যাডমিন আরেকটা ফিচার আছে, যেটাতে অ্যাডমিন চাইলেই কোনো ইউজারের ফাইন এড করতে পারবে। তো ফাইন এড করলে সেটা অবশ্যই গিয়ে পেমেন্ট ডেটাবেজে আপডেট হবে, এবং আপডেটেড ডেটাবেসটা ইউজার দেখতে পাবে এবং অ্যাডমিনও দেখতে পাবে। প্রসেস 3 আমাদের প্রসেস 3টা আমার গ্রুপ মেম্বার অন্য আইডি 47 প্রেজেন্ট করবে। 44। 44। জি ম্যাম, এখানে হচ্ছে লেভেল 3-তে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের কাজটার কথা বলা হয়েছে। ইউজার ইনফো দেওয়ার পরে হচ্ছে 3.1-এ হচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর ওই রেজিস্ট্রেশন ইনফো গুলো হচ্ছে ডেটাবেসে যাবে। দেন হচ্ছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের থ্রু অথেন্টিকেশন হয়ে লগ ইন ডাটা ইউজারের থ্রু ভেরিফাইড হয়ে লগ ইন করতে পারবে 3.3-তে। এরপরে আমাদের আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। যদি ইউজার তার ফরগেট মানে পাসওয়ার্ড ভুলে যায়, তখন সে হচ্ছে আহ, একটা হচ্ছে রেজিস্টার যে ইমেলের থ্রু করেছে, ওইটা হচ্ছে ওইটার থ্রু হচ্ছে ডেটাবেজের থ্রু যে ফেচ হয়ে একটা নিউ পাসওয়ার্ড আসবে, রিকভারি পাসওয়ার্ড, ওইটা গিয়ে ইউজারে গিয়ে সে লগ ইন করতে পারবে। এটাই ম্যাম। আইডি 44 এর পর আমি কন্টিনিউ করছি। এরপর আমাদের যে প্রসেসটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের বুকিং লিস্টের যে প্রসেসটা, সেটা এখানে ইউজারের এন্ড থেকে ইউজার গাড়ির জন্য একটা সার্চ কার নামের প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে, গাড়ি সার্চ করতে পারবে। তারপর সার্চ কারের প্রসেসের থেকে আমরা দেখতে পারবো কোন কোন গাড়ি অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল গাড়ি থেকে ইউজার গাড়ি সিলেক্ট করবে, আর গাড়ি সিলেক্ট করার পর গাড়ি বুক করবে। বুক করার জন্য ইউজারের সামনে একটা গেট বুকিং ফর্ম নামে একটা ফর্ম দেখানো হবে। ফর্মের মধ্যে ইউজার ইনফরমেশন গুলো ইনপুট হিসাবে নিবে। সেই ইনপুট সেই ইনফরমেশন গুলো ইউজার যে ইনফরমেশন আছে সেগুলো ভেরিফাই করবে হচ্ছে কি আমাদের অ্যাডমিন। ভেরিফাই শেষ হলে আহ, সেই ইনফরমেশন গুলো বুকিং ডেটাবেজে স্টোর হবে। অ্যাডমিনের এন্ডে অ্যাডমিন যখন অ্যাপ্রুভাল করে ফেলবে একটা বুকিং, আগের স্লাইডটায় যাওয়া গেছে, আগের স্লাইড শেষ হয়নি। আচ্ছা, অ্যাডমিনের এন্ডে অ্যাডমিন যখন একটা বুকিং অ্যাপ্রুভ করে ফেলবে, সেটা বুকিং লিস্টে অ্যাডমিনকে শো করা হবে ডেটাবেজে রিকোয়েস্ট আর রেসপন্সের মাধ্যমে, অ্যাডমিনের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে। এরপর আছে এরপরের যে প্রসেসটা, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট প্রসেস। পেমেন্ট প্রসেসে ইউজার পেমেন্ট ফর্মের মধ্যে তার ইনফরমেশন গুলো দিবে। সেটা
ভেরিফাই করবে, ভেরিফাই ইনফরমেশন প্রসেসে। এই প্রসেসের মাধ্যমে যখন আমাদের পেমেন্ট ফর্মের ইনফরমেশন গুলো ভেরিফাইড হয়ে যাবে, তখন সেটা রেসপন্স জানাবে। তারপর ডেটাগুলো যে স্টোর হবে পেমেন্ট ডেটাবেস থেকে যেসব ডেটা আপডেট হলো, মানে আমাদের নতুন যেই পেমেন্টের যে ডেটাগুলো এখানে আমি ইনসার্ট করেছি, সেগুলো আপডেটের যেই পেমেন্ট আমাদের অপশনটা আছে সেখানে দেখাবে ড্যাশবোর্ডে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। আমি তোমাদের ডাটা ফ্লো ডায়াগ্রাম আর হচ্ছে ইয়ার ডায়াগ্রামে ওরকম কোনো প্রবলেম পাইনি, কিন্তু আমার একটু কোয়েশ্চেন হচ্ছে, তোমরা যদি একটু একটু স্লাইড নাম্বার দিবা, বুঝছো? স্লাইড নাম্বার দিলে আসলে মানে স্লাইড ধরে আস করতে ইজি হয়। মিস একটু উপরের দিকে যাও তো। হ্যাঁ, জি মিস, বলো। মানে মিস স্লাইড নাম্বারটা কেন জানি মিস এই স্লাইডে শো করছে না মিস, অ্যাড করেছিলাম মিস। আচ্ছা, তাহলে এবার হচ্ছে তোমরা 9 নম্বর স্লাইডটা একটু যাও। জি আচ্ছা, মিস। মেইন প্রসেসের মধ্যে রেজিস্ট্রেশন, লগ ইন, ফরগট পাসওয়ার্ড, আর তারপরে যাই বুকিং, পেমেন্ট, মানে আহ তারপর এর আগেরটাই যদি যাও 9 নম্বর জি স্লাইডে, মিস। মানে জি এইটা মিস। তো আসলে রেজিস্ট্রেশন, লগ ইন, ফরগট পাসওয়ার্ড তো আসলে একটা ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছে, এটাকে 3 ভাগ করেছো কেন? আর তুমি যদি মেইন প্রসেস ডাটা ফ্লো ডায়াগ্রাম অনুযায়ী বলতে যাও, সেক্ষেত্রে আসলে লেভেল 1-এ যে কয়টা পাচ্ছ সেগুলো হচ্ছে মেইন প্রসেস, আর লেভেল 2-তে যেগুলো পাচ্ছ সেগুলো হচ্ছে সাব প্রসেস হিসেবে কাজ করছে। কিন্তু এই জি মিস, এখানে অনুযায়ী মিস ফরগেট পাসওয়ার্ডটা মিস আলাদা হিসেবেই কাউন্ট করেছি, কিন্তু মিস রেজিস্ট্রেশন আর লগইনটা মিস মানে আলাদা করেছি, কারণ দুইটার জন্য মানে দুই রকমের একটু প্রসিডিউর, এই জন্য মিস। যদি এইটাই মেইন প্রসেস হয় ফরগট পাসওয়ার্ড, তাহলে কিন্তু ফরগট পাসওয়ার্ড লেভেল 1-এ দেখাতে হবে, কারণ লেভেল 1-এ সবগুলা মেইন প্রসেসকে আমরা দেখিয়ে ফেলি। লেভেল 1-এ কি ফরগট পাসওয়ার্ড দেখিয়েছো? আমার মনে হচ্ছে না। তোমরা দেখিয়েছো লেভেল 2-তে, যেটা হচ্ছে লজিক্যাল। হ্যাঁ, আমার কাছে ওইটাই লজিক্যাল লাগছে, যে তুমি জি মিস। রেজিস্ট্রেশন লগ ইনকে যখন ভাঙবা তখনই ফরগট পাসওয়ার্ডের ব্যাপারটা আসবে। তো জি মিস। সেক্ষেত্রে আর কি এই জায়গাটা একটু ঠিক করতে হতো। তো লেভেল 1-এ যেগুলাকে দেখাচ্ছ, যে প্রসেস গুলাকে, ওগুলাকে মেইন প্রসেস হিসেবে যদি কনসিডার করো, আর লেভেল 2-তে যে সাব প্রসেস গুলা ভাঙছো সেগুলাকে যদি ওই যে সাব প্রসেসের মধ্যে দাও, তাহলে জি আর কি মিস। ব্যাপারটা আসলে ঠিক হয়। ওকে। জি ওকে, মিস, থ্যাংক ইউ বুঝতে ফর ইউর পেরেছি। প্রেজেন্টেশন। তোমরা আসলে স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারো। জি মিস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপরে গ্রুপ 5 রেডি আছি। 34 আর 38। ইয়েস ম্যাম। হ্যাঁ, তোমরা স্টার্ট করো। ম্যাম, আমি একটু রোল 39-এর পিসি দিয়ে জয়েন দিই। ম্যাম এখানেই আছে, হ্যাঁ, মানে পাশে হ্যাঁ, মিসবা, হ্যাঁ, ওইটা দিয়ে দাও। প্রেজেন্ট করি। ওকে ম্যাম। 38 আর 39 কি সিবলিংস? জি ম্যাম, ওরা সিবলিংস। আচ্ছা, আচ্ছা। ম্যাম, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ম্যাম, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। ওকে। Hello everyone, I am Miftahul Sheikh. My ID is 38. Tanvir Mohammad Ryan, ID 34 is my fellow mate. Today we are going to talk about the data flow diagram and the entity relationship diagram of our project Social Loom. Activities of this project. Here in our project Social Loom, user can register and log in, can create their profile and also update their bio,
profile picture and cover picture. So all the information which is stored, all the information is stored in the database. Uh, User can create post in personal feed and categorize interested feeds. And user can also like and comment on post and also can follow each others. User can send messages to each other. All the messages is stored in our database, message database. User can report post that break site rules. Moderates can hide post and ban for users. The main process of our project Socioloom. Here is the login and register, profile, post, report, follow, chatting, and also content moderation. The entity we have in our project social, we have two main entities, two external entities, users and moderators, and we have six databases. One is user, profile, post, report, follow, chat. All the user login information which is stored in the user database, and all the bio profile picture is stored in the profile database. All the post which is stored in the post database, and report, follow, all, and each chat conversation of each other is stored in the chat database. Activities of the level of activities of our process, we have we know that we have three levels. Level 0, which is the abstraction view of our whole system. Level 1, they highlighted the main process of the system, and level 2, which is decompose the process to sub-process. So this is our level 0 data flow diagram. It is the abstraction view of our project. Here, user can request any kind of request to the social media and get response. When the request is sent to the social media, the most of the posts are sent to the moderator, and moderator can respond accordingly. Okay, my mate will continue from here. Ryan. ম্যাম ভিডিওটা ম্যাম আরেক জায়গায় দিয়েছে, আমার পিসির ওয়েবক্যামটা কাজ করতেছে না। আচ্ছা, ঠিক আছে। Here is the level 1 diagram, level 1 data flow diagram of our project. It provides a deeper perspective on the inner going of the data flow. First of all, users can log in and register in the website. Or the login status is sent to all of the other processes here, like chatting, post, profile, report, follow, as it depends on the authentication status. One can create a post, comment on others' post, like the post. They can also read comments, the like count of the post, etc. Those gets added to the database. Mm, One can add or update their profile data, and they can also read their profile data. This also gets added to the profile database. One can report posts that are violating the site rules, and also know the results of what happened of the report. Those gets are added to the report database. Um, um, the posts that are reported that are sent for content moderation, the moderator checks the post and takes appropriate actions, like hiding the post or banning the users that is offending repeatedly. Uh, Users can send message to others and read messages sent from other users. This gets also added to the chat database. Um, user can follow other users, and she can see
which users are following him. These cases to the follow database. Uh, we um, we're deep diving into the post process in level 2 here. Um, First of all, if a user when a user has logged in, when a user has logged in, he will be able to post. First of all, he has to choose what type of post it will be. If it will be categorized or uncategorized post, meaning a personal post in their feed or in an interest feed. I If it is an uncategorized post, then he just post the he when it is an uncategorized post, the post will be added to the post database. If it is a categorized post, he first has to select what category the post belongs to, then it gets to the post database. One can like the comment on the posts. Now we'll be presenting the entity relationship diagram. These are the entities. We first of all have users, personal post, profile, categories post, and these are their attributes. Uh, Accordingly, these are chat, follow, message, and report entities. And then this is the comment entity. This is the whole entity relationship diagram of the project. Uh, First of all, any users can have one and only one profile, and the profile can belong to one and only one user. A user can be part of multiple chats, or it can be part of no chats, and a chat must belong to at least two members. Must belong to at least two members. Um, One user can send zero message, one user can send multiple messages, and a message must um, and a message must belong to one user. A user can post zero posts, or user can post multiple posts, but a post must belong to at least one user. Users can report no post, or users can report multiple posts, but um, a report must have at least one reporter, that is one user. Um, a post can have zero comments, or a post can have multiple comments, but a comment must belong um, to an post. Users can have zero comments, user can have multiple comments, but a comment must belong to at least one user. Um, a user can follow zero people, or user can follow multiple people, but um, so this is the ERD. Thank you. Okay, thank you for your presentation. ঠিক আছে, যেটা করেছো কাজ ঠিক আছে। ওকে, আচ্ছা, নেক্সট গ্রুপটা স্টার্ট করার আগে আমি একটু 5 মিনিটস এর একটা ব্রেক নিচ্ছি, হ্যাঁ?
গ্রুপ 1 রেডি আছি? জি ম্যাম, রেডি আছি। হ্যাঁ, তোমরা দিবা এরপরে। আচ্ছা ম্যাম। ম্যাম এখন দিব, শেয়ার করবো স্ক্রিন? হুম। আচ্ছা ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাম, স্টার্ট করি তাহলে। হুম। Assalamu alaikum everyone. Assalamu alaikum everyone. Uh, this is our ISD project Popcorn Plus, which is about a movie ticket buying company. My name is Naushin Mahmood, ID 10, and my teammate is Ms. Bal Sheikh, ID 39. In this project, we talk about data flow diagram and entity relation diagram of our project. Next. Firstly, we talk about data flow diagram. DFD, which is data flow diagram. Okay, next page. Here are the activities of process of DFD. Firstly, we talk about activities of user. Uh, User can register and log in. Login are two types: user login and admin login. User can watch movie trailers and can reserve movie tickets according to their choices. User can edit, update, and delete their profile, and also user can communicate with each other. Now we talk about admin activities of DFD. Admin can see all the bookings and can see user demands. Admin can search user from the booking list. Admin can add, edit, and delete movie list. And admin can add theaters and seat groups also. And lastly, admin can edit or delete theaters and seats groups. Next page. Share off again. Sharing off again. Okay. Uh, there are four types main process of our project. Firstly, user registration, then login, user session, and ticket booking, and lastly, admin management. Uh, there are some sub processes of our project which is decomposed by main process. The first one, main process is decomposed into one sub process which is user registration. Then third sub process are decomposed into three processes, sub processes. They are see movie trailers, user profile update, and make payment and community chat. And last, main process decomposed into four sub processes. They are admin see booking list. Admin can add, edit, and delete movies. And admin can also add, edit, and delete theaters, and also add, edit, and delete seats. Next page. কাজ করতেছে না এখানে। Now we talk about entities and database. হ্যাঁ শোনা যাচ্ছে। একটু ল্যাগ দিচ্ছে ম্যাম, কারণ হঠাৎ কেন যেন। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ করো। আচ্ছা, there are in this slide we talk about entities and database of our DFD and of our project.
There are 2 types of external entities, user and admin, and 7 types of database. দেখা যাচ্ছে না। না, সব তো দেখা যাচ্ছে, কোনো একটা প্রবলেম হয়েছে মেবি। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে আচ্ছা পাচ্ছি। ম্যাম, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। Like user, admin, comments, books, movies, theater, and seats. Next slide. কন্টিনিউ। আমি দেখতে নেট পাচ্ছি না। নেট প্রবলেম মেবি। Okay. আচ্ছা, আমার কাছেও ভিজিবল, তাহলে হতে পারে আইডি 10 এর একটু নেট ইন্টারনেট প্রবলেম, জি ম্যাম। কানেকশনে ইস্যুস আছে। জি ম্যাম। Okay. There are 3 types of level of DFD. Level 0, which is about the abstraction view of the whole system. ম্যাম আমি অনেক কিছু দেখতে পাচ্ছি না। তুমি কি তাহলে তুমি কি পিসিতে আছো? না ম্যাম, হ্যাঁ ল্যাপটপে। তাহলে যদি তোমার কাছে স্লাইডটা থেকে থাকে তুমি নিজেও স্ক্রিন শেয়ার করতে হ্যাঁ পারো। ম্যাম, এটাই করি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, মিস ভালশেক অফ করুন। কে ম্যাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। Okay. There are 3 levels of DFD. Level 0, which is about the abstraction view of the whole system, and the level 1, which is about the highlight the main process of the system, and the last level, level 2, which is decompose the process into the sub process. Okay, next slide, ma'am. Okay. Here is the level 0 of DFD. User can visit the website and can buy tickets, and which is user can get services. And the other hand, admin can get information about the user, and admin can also manage the whole website. Okay. Okay, ma'am. আমার part শেষ। Screen ম্যাম share আমি off. স্ক্রিন শেয়ার করছি আবার আমি আমার থেকে। জি, ma'am. Now I will talk about the level 1 DFD. Our level 1 DFD, we have user registration. A user have to register first by giving the registration information, and the user information will also added to the user database. Now, login. A user can send request for login. If the login credentials are for users, then user login, and the data will be updated to the user database. And if the login credentials are for admin login, then the login credentials will be matched for the admin, and the updated information will be updated to the admin database. And the user have also get a response from the login process. User session. A user can visit our website and can do several tasks like updating profile, submitting comments, and book tickets. And all of the procedures have also get a feedback, and the user also get the feedback from the user session. And we have 3 databases here: user, comments, and movies. Admin management, which is the main process of our project. One of the main project of our project. Admin can manage some important tasks like comments, books, movies, theaters, and seats. Admin can access the comments and books and also manage the another things.
movies, theaters, and seats. And the admin can also get a status from the management. Now we will talk about the level 2 DFD. Our first main process have decomposed into user registration. A user have to give information to a registration form. After that, the information will go for verify credentials. If the email and the password is a valid password or email, then a confirmation mail will be sent to the user, and the updated information or the validate user are stored in the user database. Level 2 DFD, the third main process of our project process was user session and book tickets. The process have decomposed into 4 sub-processes: see movie trailers, user profile update, make payment, and community chat. User can chat in the community chat where many of the users are using, and the comments are also updated to the comments. A user can see movie trailers. A user have to make payment first for the movie ticket booking, and all the informations will be updated to the movie database. A user can also update the profile and he will be notified, and the updated information will be stored in the user database. The admin management main process have decomposed into 4 sub-processes like admin see booking list. Admin can add, edit, delete movies, theaters, and seats, etc. Here, admin can do several tasks like add movies or edit movies, and the updated information will be updated to the movies database. Admin can also add seats or edit seats, and the updated will be go to the seats database. And same for the theaters. Admin can see booking list from the booking database, and also search booking. It will be also from the booking database. And lastly, the admin can get all the responses from the processes. Now we will talk about the entity relation diagram of our project. The entity names and data types. Our project may have 7 entities: users table, admin table, theater table, comments table, and seats table, movie table, and booking table. And all the data types are given here. Entity relation diagram. In the entity relation diagram, we have total 7 entities, and there is a relation between them. There is a many-to-one relation between user and comments. There is a many-to-one relation between books, and there is a one-to-one relation. And the admin have 4 one-to-one relations, and admin can manage all the things like seats, movies, theaters, and also can supervise the booking. And there is a many-to-one relation between seats and movies, and same for the theaters. And the user have the primary keys like user ID, booking primary key is booking ID, and another is same for the name as. Thank you, everyone. ওকে, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। আচ্ছা, লেভেল 1 এ আলাদা করে দেখিয়েছো কেন? মানে লেভেল 1টা তো বেসিক্যালি সবগুলো প্রসেসকে একসাথেই দেখাতে হয়। আমি দেখলাম তোমরা লগ ইন, রেজিস্ট্রেশন এরকম করে আলাদা করেছো। এটার কি কোনো স্পেসিফিক রিজন আছে? ও ম্যাম, বড় করা এই জিনিসগুলো ছোট হয়ে যায়। আমি মানে প্রত্যেক আলাদা করায় একটু ভালো মতো বোঝা যাচ্ছে আর কি, এজন্য হ্যাঁ হ্যাঁ, তো তো সেটা যেটা ভিজুয়ালাইজেশনটা করতে ইজি হয়। পারতা, হ্যাঁ এটা যেটা করতে পারতা যে একবারে প্রথমে দেখিয়ে, কারণ নিয়ম তো একবারে দেখানো, তারপর হয়তো তুমি বোঝার সুবিধার জন্য আলাদা করে দেখাতে পারতা। জি বাট ম্যাম। একটা স্লাইডে একসাথে দেখালে বেটার হতো, কারণ ওইটাই আসলে লেভেল 1 আসলে একটাই ডায়াগ্রাম হবে। বেসিক কথা হচ্ছে এটা। লেভেল 2 তে অনেকগুলা থাকতে পারে, কারণ ওটা আমরা ভেঙে ফেলি এক একটা প্রসেসকে, কিন্তু লেভেল আচ্ছা 1 এ যেহেতু একটাই ডায়াগ্রাম হয়। আর তোমার রিজনটা আমি বুঝতে পেরেছি যে তুমি হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে যেটা করা যেত, একটা স্লাইডে আগে একবারে দেখিয়ে দেন তুমি যদি পরবর্তী স্লাইডগুলো একটু ভেঙে বোঝানোর সময় ভেঙে দেখাতা, সেটা সমস্যা হতো না। বাট এখানে একটা স্লাইডে মনে হয় একবারও দেখাও নাই, সবটাই আচ্ছা আলাদা। ম্যাম। সো এটাই একটা ইস্যুস, আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তোমরা হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারো। আচ্ছা ম্যাম, আচ্ছা থ্যাংক ইউ। ম্যাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে গ্রুপ 4।
গ্রুপ 4 হচ্ছে 29, 37 আর হচ্ছে 32। জি ম্যাম। ইয়েস ইয়েস ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন দ্য মিন টাইম আমি একটু জিজ্ঞেস করে নেই, B2 যারা আর কি দিবা আজকে, আমি যতটুকু শুনেছিলাম তোমাদের এখন কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব আছে, তাই কি না? কেউ কি আছে এখন B2 এর? ম্যাম ওইটা Office হচ্ছে ওইটা অফলাইনে হয়ে ম্যাম গিয়েছে। শনিবার অফলাইনে করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা ম্যাম, বলো। যাদের হয়ে গেছে তারা কি লিভ নিতে পারি? না, একটু শুনে যাও, যারা প্রেজেন্টেশন দিচ্ছে অ্যাটলিস্ট A2 এর যারা আছো তারা A2 এর গুলা শুনে যাও, অন্যদেরটা না শুনলেও হবে। হ্যাঁ, আচ্ছা ম্যাম। এটাও একটা রেসপন্সিবিলিটি যে আরেকজনের প্রেজেন্টেশনটা শোনা। ম্যাম আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী, আমাদের প্রজেক্টের নাম টুলবক্স। এটি হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট। তো আজ আমরা আমাদের এই ই কমার্স ওয়েবসাইটটি এবং আমাদের প্রজেক্টটি ডাটা ফ্লো এবং এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করতে যাচ্ছি। তো প্রথমত আমাদের গ্রুপ মেম্বারে আমাদের টিম মেম্বারে রয়েছে আদিবুল হক, তাহসিন সাদমান এবং আমি মোহাম্মদ ইউসুফ আলী। তো শুরুতেই আমরা আমাদের এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। তো আমাদের ইয়ার ডায়াগ্রামে প্রধানত আহ, 5টি এন্টিটি রয়েছে এবং প্রত্যেকটি এন্টিটির মাঝে কিছু রিলেশনশিপ রয়েছে এবং প্রতিটি এন্টিটি নিজস্ব কিছু অ্যাট্রিবিউটস রয়েছে। এখানে আমরা যদি ইউজার এন্টিটি দেখি, ইউজার এন্টিটির সাথে ভিউ অর্ডারে প্রথমত ইউজার এন্টিটির সাথে আমাদের ভিউ প্রোডাক্টের এন্টিটি একটি রিলেশনশিপ রয়েছে। এই রিলেশনশিপটি হচ্ছে ভিউজ। আমাদের কোন একটি ইউজার ভিউ প্রোডাক্টের মাধ্যমে কোন একটি প্রোডাক্ট ভিউ করে সেটা সে তার অর্ডার এন্টিটির মাধ্যমে পারচেস করতে পারবে এবং ভিউ অর্ডার এখানে পারচেসকৃত অর্ডারটি শো করবে। আমাদের এখানে ইউজারের যে অ্যাট্রিবিউট গুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে পোস্ট কোড, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, স্টেট, সিটি, ফোন নাম্বার এবং প্রাইমারি কি হিসেবে রয়েছে ইউজার আইডি। এবং আমাদের এই ইউজার আইডিটি আমাদের ভিউ অর্ডারে গিয়ে ফরেন কি হিসেবে শো হচ্ছে এবং আমাদের ভিউ প্রোডাক্টে রয়েছে আমাদের প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, ইমেজ। এখানে প্রোডাক্ট আইডিটি হচ্ছে আমাদের প্রাইমারি কি এবং আমাদের ইউজার তার প্রোফাইল ভিউ করতে পারবে, সেখানে সে তার ফোন নাম্বার এবং ইমেল এগুলো ভিউ করতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে। নেক্সট আমরা আমাদের ডাটা ফ্লো ডায়াগ্রামের অ্যাক্টিভিটি গুলো দেখব। প্রথমত আমাদের ওয়েবসাইটটিতে একজন ইউজার লগ ইন এবং রেজিস্ট্রেশন করতে পারবে। সে তার প্রয়োজন মতো প্রোডাক্ট সার্চ করতে পারবে, প্রোডাক্ট সেখান থেকে অর্ডার করতে পারবে এবং অর্ডার করার পর সে তার প্রোডাক্টটি পেমেন্টের মাধ্যমে পারচেস কমপ্লিট করতে পারবে। আমাদের ইউজার যদি কোনো প্রকার সমস্যা অথবা কোনো ইনফরমেশন এর জন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে সরাসরি আমাদেরকে ইমেল করতে পারবে এবং অ্যাডমিন তার সাথে কমিউনিকেট করতে পারবে এবং ইউজার তার প্রয়োজন মতো তার প্রোফাইলটি আপডেট করতে পারবে। এবং আমাদের অ্যাডমিন অ্যাডমিন ডাটাবেস মেনটেন করতে পারবে। ডাটাবেসে এবং সে ওয়েবসাইটের ভিতরে ক্রুড ফাংশনটি ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট এটা পরিচালনা করতে পারবে। সে কোনো একটি প্রোডাক্ট অথবা কোনো একটি ইউজার কোনো একটি প্রোডাক্ট সে ক্রিয়েট করতে পারবে, সেটাকে সে নিজে রিড করতে পারবে, আপডেট করতে পারবে এবং প্রয়োজনে ডিলিট করতে পারবে। কোনো একটি অর্ডার ম্যানেজ করতে পারবে। ইউজার কোনো একটি অর্ডার দেওয়ার পর সেটা অ্যাডমিন দ্বারা ভেরিফাইড হবে এবং অ্যাডমিন সেটি ম্যানেজ করার মাধ্যমেই অর্ডারটি পরবর্তীতে ইউজার পর্যন্ত ডেলিভার্ড হবে। ইউজার অ্যাডমিন ম্যানেজ করতে পারবে। অ্যাডমিন তার ইউজারদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারবে ইমেলের থ্রুতে এবং অ্যাডমিন অবশ্যই তার নিজস্ব প্রোফাইলও আপডেট করতে পারবে। তো এখন আমার পরবর্তী টিম মেম্বার উপস্থাপনা করবে। ধন্যবাদ ইউসুফকে। তো আমরা এখন প্রথমে দেখবো আমাদের যে ডিএফডির ভিতরে যে প্রসেসগুলি আমরা ফলো করছি সেই প্রসেসগুলি সম্পর্কে। প্রথমে আমাদের মেইন প্রসেস হিসেবে থাকছে
ক্রিয়েট প্রোডাক্ট, রেজিস্ট্রেশন, পেমেন্ট, অর্ডার প্রোডাক্ট এবং হচ্ছে চেঞ্জ স্ট্যাটাস। তো এইগুলি হচ্ছে আমাদের এই ডিএফডি তে মেইন প্রসেস হিসেবে থাকছে, এবং সেই সাথে এই মেইন প্রসেসকে সাপোর্ট করার জন্য কিছু পরেরটাতে কিছু সাব প্রসেস থাকছে, যেগুলো কিনা আমরা পরবর্তী ডায়াগ্রাম গুলিতে আরো ক্লিয়ার ভাবে দেখতে পাবো। এরপর থেকে আদিবুল হক বলবে। থ্যাংক ইউ তাহসিন সালমান। এখন আমার রোল 29, আমি বাকিটা কন্টিনিউ করব। তো এখন আমরা কথা বলবো এক্সটার্নাল এন্টিটি নিয়ে। আমাদের আহ, আমাদের প্রজেক্টে ডাটাবেসে দুটো এক্সটার্নাল এন্টিটি রয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিন এবং ইউজার। তো আহ, এবং আমরা এই অ্যাডমিন আর ইউজারের মধ্যে যখন রেসপন্স ও রিকোয়েস্ট যাবে, তো এই এই মাঝখানে যে কিছু ডাটাবেজে আমাদের ডাটাগুলো স্টোর করতে হবে, সেগুলো হচ্ছে ইউজার ডাটাবেস, অর্ডার ডাটাবেস, প্রোডাক্ট ডাটাবেস এবং পেমেন্ট ডাটাবেস। এখন আমরা কথা বলবো আমাদের লেভেল 0 ডাটা ফ্লো ডায়াগ্রাম নিয়ে। তো আমাদের প্রজেক্টে দুটি এন্টিটি রয়েছিল, এক্সটার্নাল এন্টিটি। প্রথমটি হচ্ছে ইউজার এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাডমিন। তো আমাদের ই কমার্স ওয়েবসাইটে মেইনলি ইউজার একটা কিছু অর্ডার করবে, তো সেটা তার অর্ডার পেমেন্ট অর্ডার ওয়াইজ, তার পেমেন্ট অথবা স্ট্যাটাস ওয়াইজ অ্যাডমিন সেই স্ট্যাটাসটি চেঞ্জ করবে তার অর্ডার্সের অবস্থা নিয়ে। এখন আমরা কথা বলবো আমাদের লেভেল 1 ডাটা ফ্লো ডায়াগ্রাম নিয়ে। তো আমাদের লেভেল 0-তে আমরা দুটো এক্সটার্নাল অ্যাক্টিভিটিস দেখেছি। এখন আমরা লেভেল 1-এ দেখতে পাচ্ছি আমাদের অনেক মানে যেসব ডাটাবেস আমরা ক্রিয়েট করে রেখেছিলাম, সেই ডাটাবেস গুলোর মধ্যে ডাটা স্টোর হচ্ছে, কিভাবে আমাদের মানে ওভারঅল সিচুয়েশনটা ডাটাবেসটা কিভাবে কাজ করছে, এখানে আমাদের একটা গ্লিম্পস দেওয়া আছে। তো আমাদের অ্যাডমিন যখন প্রোডাক্ট ক্রিয়েট করবে, সেই প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্ট ডিবিতে স্টোর হবে। পরবর্তীতে আমাদের টিম মেম্বার এটা নিয়ে আরো একটু বিশ্লেষণ করে কথা বলবে। এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি অ্যাডমিন যখন ইউজার যখন একটা কোনো কিছু অর্ডার করবে, সে অর্ডারটা সে অর্ডারটা অর্ডার ডিবি থেকে স্টোর হবে এবং পরবর্তীতে সেটা অ্যাডমিন দ্বারা যখন অ্যাপ্রুভ হবে, তখন সে ইউজার একটা নোটিফিকেশন পাবে যে তার অর্ডারটি কনফার্ম হয়েছে, তো পরবর্তী স্টেপে আগাতে পারবে। এবং তার পরবর্তী স্টেপটা হবে পেমেন্ট। তো এখানেও যখন পেমেন্ট করবে, তার পেমেন্টটা আমরা একটা ডাটাবেসে স্টোর করে রাখবো, যে পেমেন্টটা হয়েছে কিন্তু তার স্ট্যাটাসটা। তো পরবর্তীতে যখন অ্যাডমিন তার স্ট্যাটাসটা মানে পেমেন্ট পাওয়ার পর তার স্ট্যাটাসটা চেঞ্জ করে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন তার পেমেন্ট ডাটাবেস থেকে সে একটা মেসেজ যাবে যে স্ট্যাটাস চেঞ্জ হবে, যে তার পেমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে। আহ, এবং একইভাবে আমাদের যখন ইউজার রেজিস্ট্রেশন করবে, তার রেজিস্ট্রেশনে ইউজার নেম, পাসওয়ার্ড এবং পরবর্তীতে যে ইমেলটি আসবে, তাই ইমেলটি একটি ভেরিফিকেশন মেইলের মাধ্যমে আমরা এই ডাটাবেসে স্টোর করব। এবং এই স্টোর যে ইউজার যে লিস্ট আছে এবং ইউজার যে ইনফরমেশন গুলো আছে, সবগুলো অ্যাডমিনের কাছে স্টোর থাকবে। অ্যাডমিন সেটা লিস্ট আকারে দেখতে পারবে। তো পরবর্তী স্লাইড আমার টিম মেম্বার তাসিন প্রেজেন্ট করবেন। ধন্যবাদ আদিব। এবার আমরা আমাদের প্রসেস টু রেজিস্ট্রেশনের লেভেল 2 ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমাদের ইউজারকে রেজিস্ট্রেশন করতে হবে। 2.1 এ সে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় সে একটা ইমেইল ভেরিফিকেশন পাবে। সে যখন ভেরিফাইড হবে, তার ইউজার ডেটাগুলি আমাদের ইউজার ডেটাবেসে সেভ হবে। তো পরবর্তী সময়ে যখন সেই ইউজার লগ ইন করতে যাবে, তার অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে তার লগ ইন ডেটাটি ভেরিফাইড হবে ইউজার ডেটাবেসের সাথে ক্রস চেক করার মাধ্যমে, এবং সে লগ ইন করতে সম্ভব করবে। তারপরে আমরা অ্যাডমিন সাইড থেকে দেখতে পাচ্ছি, অ্যাডমিন সাইড থেকে প্রথমেই আমরা প্রোডাক্ট গুলি অ্যাড করে দেব, এবং অ্যাড হয়ে থাকা প্রোডাক্ট গুলি প্রোডাক্ট ডেটাবেসে সেভ হয়ে থাকবে। এবং অ্যাডমিন চাইলে সেই প্রোডাক্ট গুলিকে আপডেটও করতে পারবে, এবং সেটাও সেই প্রোডাক্ট ডেটাবেসেই সেভ হবে। সেই সাথে অ্যাডমিনের আরো একটি ফিচার আমরা জানি, সেটা হচ্ছে সে ডিলিট করতে পারবে। সে ডিলিটেশন প্রসেসের মাধ্যমে তার প্রোডাক্ট ডেটাবেস থেকে কোনো একটি নির্দিষ্ট প্রোডাক্ট সে চাইলে ডিলিট করতে পারবে। এবং তারপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে অর্ডার। অর্ডার প্রসেসে আমাদের ইউজার যদি কোনো একটা প্রোডাক্টকে সে অর্ডার করতে চায়, তার জন্য সে তার প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারবে এবং অ্যাভেলেবল এক নাম সার্চ করবে, এবং প্রোডাক্ট সার্চ করার পরে সেখান থেকে সে প্রোডাক্ট গুলিকে বুক করতে পারবে। এবং এই যে সে অর্ডার দিল, সেই অর্ডার গুলি তার প্রোডাক্ট ডেটাবেসে সেভ হয়ে থাকবে। এবং অ্যাডমিন সাইড থেকেও আমরা প্রোডাক্টের অর্ডার গুলো হওয়ার পরে রিভিউ করতে পারবো যে প্রোডাক্ট গুলি অর্ডার কনফার্ম হবে কি হবে না। এই জিনিসটা সে যখন অ্যাডমিন সাইড থেকে অর্ডার লিস্টে
লাস্টে রিভিউ করবে এবং করার পরে যদি অর্ডারটা অ্যাপ্রুভ হয় তাহলে সেটা পরবর্তী স্টেপের জন্য যাবে, এবং যদি অর্ডারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আমরা ইউজারকে ফিডব্যাক হিসেবে জানাতে পারবো। মোটামুটি এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশনের বিষয়ে বলি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। আচ্ছা, একটা ইয়ে দেখি, ওই যে তোমাদের লেভেল 1 এর যে ডায়াগ্রামটা ছিল এটা একটু দেখো, মানে বের করো তো। লেভেল 1, আচ্ছা, লেভেল 1 এ যে 9 নাম্বার যে প্রসেস, চেঞ্জিং স্ট্যাটাস বা এরকম কিছু, সেটা থেকে কিন্তু কোনো আউটফ্লো নাই, এটা কি খেয়াল করছো? যেমন আহ, আহ, মানে তুমি যদি একটু রুলস গুলো পড়ে থাকো, রুলস জি এর ম্যাম, ভিতরে আউটফ্লো ছিল। থাকা লাগবে আমাদের হ্যাঁ, আউটফ্লোটা। আউটফ্লো এখানে ইজিলি দিয়ে দেওয়া যেত। এই যে অ্যাপ্রুভ রিকোয়েস্ট কে করছে, মানে অ্যাডমিন। অ্যাডমিন হচ্ছে রিকোয়েস্ট করছে, তাই না? মানে কি চেঞ্জিং স্ট্যাটাসের জন্য অ্যাপ্রুভ রিকোয়েস্ট, তাহলে কি এটার জন্য আগে কি করতে হবে? রিকোয়েস্ট দিতে হবে, তাই জি না? ম্যাম, তো এরকম করেই করা যেত যে এখান থেকে আমরা এই রিকোয়েস্ট একটাই পাঠানো অফ হচ্ছে, করি। আর তুমি অ্যাডমিন হচ্ছে অ্যাপ্রুভ করছে, ঠিক আছে? অ্যাপ্রুভ রিকোয়েস্ট, ওকে। সো এখানে একটা আউটফ্লো থাকা লাগতো। আচ্ছা, লেভেল 0-তে আরেকবার একটু যাও তো। লেভেল 0-তে এরকম স্পেসিফিক অর্ডারটাই না লিখে তোমরা তোমাদের সিস্টেমের নামটা লিখে দিলে বেটার হয়। কি সিস্টেম যেন এটা? ম্যাম, ই কমার্স হ্যাঁ, মানে নামটা কি ছিল যেন? টুলবক্স। হ্যাঁ, টুল বক্স সিস্টেম লিখে দিয়ে যদি বা এরকম লিখে দিলে বেটার হতো, মানে অর্ডারটা খুব স্পেসিফিক হয়ে যায়। এই জন্য একটু ওকে। অ্যাবস্ট্রাক্ট লেভেলে রাখার জন্য জাস্ট সিস্টেমের নামটা লিখে দিলেই হয়। আচ্ছা, এরপরে যাই তো। লেভেল ম্যাম, আউটফ্লো ওইটা যেটা বললেন ওটা আসলে সেভ করা হয়েছিল, তবে মাল্টিপল বার মানে বানানো হয়েছে। তো তো আমরা লাস্ট আপডেটেড পিকচারটা সম্ভবত অ্যাড করতে ব্লান্ডার হয়ে গেছে এই জায়গায়। প্লিজ এটা আচ্ছা, যদি একটু। আচ্ছা, তুমি কি দেখাতে পারবা ওই ছবিটা আমাকে, যেখানে আপডেট করা আছে? না না ম্যাম, এখন তো একটু করা আচ্ছা, নাই ঠিক ম্যাম। আছে, তাহলে স্লাইডটা একটু চেঞ্জ করে লেভেল 2-তে যাও। লেভেল 2-তে রেজিস্ট্রেশন, আচ্ছা, তারপরে প্রোডাক্ট। আচ্ছা, প্রসেসের নাম কখনো এরকম নাউন হয় না, হ্যাঁ? প্রোডাক্ট সার্ভিস বলতে পারো, হ্যাঁ, মানে প্রোভাইডিং প্রোডাক্ট সার্ভিস এরকম যদি হয় তাও একটা মানে ভার্ব লাগবে, শুধু প্রোডাক্ট দিব না, ঠিক আছে? কারণ হচ্ছে কোনো প্রসেসের নাম তুমি হচ্ছে এরকম একটা মানে এন্টিটির নামের মতো দেয়া যাবে না, দিতে হবে একটু ভার্ব অ্যাড করে। আই গেস বুঝতে পেরেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার একটু হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটাই যদি যাই। আচ্ছা, এইখানে আমাকে একটু বলো যে 0 to 1 রিলেশনশিপটা বলতে কি বোঝাচ্ছ এখানে? ভিউর জন্যই বলছি, ইউজার ভিউজ ভিউ প্রোডাক্ট, এখানে 0 to 1 দিয়ে একটু এক্সপ্লেন করো আর কি এই জায়গাটা, কেউ একজন। ম্যাম, ইউজার তো একজন, মানে আমাদের একজন যখন সে প্রোডাক্ট ভিউ করবে, একটা হুম। ইউজার তো একটা প্রোডাক্টই ভিউ করবে, সে তো মাল্টিপল প্রোডাক্ট ভিউ করবে না। তো ম্যাম এই জন্য 1 to 1 মিলি। আচ্ছা, আচ্ছা, কিন্তু 0 to 1 বলতে তো বোঝাচ্ছে যে ইউজার যদি 0 হয় তাও ভিউ হচ্ছে। তুমি যেটা বলছো সেটা তো 1,1 হওয়ার কথা ছিল না, যে একজন একটা প্রোডাক্টই ভিউ করছে? মানে এখানে 0,1 মানে কি? ইউজার 0, প্রোডাক্ট একটা, তাই না? হ্যাঁ ম্যাম, এখানে 1 to 1 হবে। হ্যাঁ, মানে তোমাদের অনেকগুলো জায়গায় আমি 0 to 1 দেখলাম, তো এই কারণে একটু জানতে চাচ্ছিলাম যে এইটা আসলে কি মনে করে দিচ্ছ, বাট আমার কাছে মনে হয় এখানে 1,1 মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, যেখানে হচ্ছে 0, দিয়েছো সেখানে 1, মানে 1 to many, many to 1, এই রিলেশনশিপ গুলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বেশি। 0 to 1 তো আসলে সামটাইমস কোনো মিনিং ক্যারি করছে না, তাই না? জি ম্যাম। আচ্ছা, ওকে। সো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারো। আচ্ছা, সো A2 এর মোটামুটি যাদের আজকে দেওয়ার কথা ছিল তাদের প্রেজেন্টেশন শেষ, তারা চাইলে লিভ নিতে পারে। B2 এর যে বাকি ছিল গ্রুপ 1, তারা স্টার্ট করতে পারো। মাহিবা স্ক্রিন শেয়ার। ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, শেয়ার হয়েছে।
In today's world, events are not just occasions. They are experiences crafted with precision and care. Successful events organizations should not only keep track of the nitty-gritty details but also provide insightful data to enhance the decision making. Good morning and assalamu alaikum everyone. This is Renuma ID 104. Me and my team member welcome you to the third presentation of our project, Indigo Event, our smart event management system. Firstly, some information regarding the course and the project and the team members actively involved with the project. Now, before we dive into the presentation, we will look at the contents that we will discuss today. প্রথমে আমরা আজকে দেখব ডেটা ফ্লো ডায়াগ্রাম এবং এরপরে আমরা দেখব এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম নিয়ে। ডেটা ফ্লো ডায়াগ্রাম ডেটা ফ্লো ডায়াগ্রাম সাধারণত কোনো সিস্টেমে ডেটা কিভাবে ফ্লো হচ্ছে সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে বোঝায়। It has different elements and levels. Firstly, DFD elements that we have analyzed. In external entities, we have clients, admins, staff, service providers, which includes transportation, venue, catering, photography, and packages. Since the individual entities here have similar processes and data flows, we just combined them in one single entity named service providers. Lastly, we have event company. Main process এ আমাদের রয়েছে login, manage staff, manage service providers, manage clients, manage events, booking event, amount calculation. মেইন প্রসেসের আন্ডারে কিছু সাব প্রসেস রয়েছে যেখানে রয়েছে অথেন্টিকেশন, সার্ভিস সিলেকশন, প্যাকেজ সিলেকশন, বাজেট ক্যালকুলেশন, টোটাল কস্ট ক্যালকুলেশন, রিসিপ্ট জেনারেশন অ্যান্ড প্রফিট ক্যালকুলেশন। In data storage, which are the database tables in our project, we have admin, client details, staff details, service providers details, and event details. Now I want to invite my fellow teammate Mahiba Nafia ID 96 to talk about the DFD levels. Thank you. Thank you, Rehnuma. আচ্ছা Assalamu ওয়ান alaikum. সেকেন্ড একটু, হ্যাঁ আমি সবার যে কয়জন আছে সবার উদ্দেশ্যে বলে নিচ্ছি। অনেকে তো চলেও গেছে খুব সম্ভবত, বাট যারা আছে তাদেরকে একটু বলছি। অনেকে আমি খেয়াল করেছি বারবার বলছি হচ্ছে ডাটা বেজে হচ্ছে মানে 6টা ডাটা বেজ, মানে তোমাদের ডাটা স্টোরেজ যেগুলো ডাটাবেস কি তোমরা 6বার কানেকশন দিবা? তা তো দিবা না, দিবা তো একটাই কানেকশন। টেবিল হয়তো 6টা থাকতে পারে বা 7টা। সো ডাটাবেস কিন্তু কারো আসলে এতগুলো থাকে না, ডাটাবেস একটাই থাকে, ডাটাবেসের টেবিল আসলে অনেকগুলো থাকে। সো এই জন্যই ডাটা স্টোরেজ ওয়ার্ডটা ইউজ করা হয়, ঠিক আছে? সো যারা কয়েক মানে দেখছিলাম যে 6টা 7টা বলছে যে ডাটাবেস লাগছে, ব্যাপারটা আসলে হয়তো ওরকম না। টেবিল হয়তো 6-7টা লাগছে, বাট ডাটাবেস একটাই। আই গেস বুঝতে পেরেছো সবাই কি বলছি। দ্যাটস ওয়াই ডাটা স্টোরেজ ওয়ার্ডটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। সবাই কি বুঝেছি যে কয়জন আছি? Miss. আচ্ছা ঠিক আছে, ওকে তোমরা কন্টিনিউ Yes, করতে ma'am. পারো। Assalamu alaikum, everyone. This is ID 96, and I will talk about the data flow diagram levels. প্রথমে আমরা দেখব level 0, which is the context diagram. এটা আমাদের প্রজেক্টের একটা abstract representation দিবে। তো এখানে আমাদের সবগুলো external entities প্রেজেন্ট থাকবে। আর এখানে আমরা মেইন প্রসেস হিসেবে সিলেক্ট করেছি ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। Here আমাদের অ্যাডমিন তার রেজিস্ট্রেশন এবং লগইন ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে প্রোভাইড করবে so that he can access the event management system. Also event management system থেকে other external entities থেকে ইনফরমেশন মানে আপডেট হয়ে অ্যাডমিনের কাছে আসবে এবং অ্যাডমিন ওই ইনফরমেশন গুলার উপর কিছু ম্যানিপুলেশন করতে পারবে, যেরকম অ্যাড, এডিট অর ডিলিট, এবং ওই ইনফরমেশন গুলা আবার ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকেই পাঠাবে। এগেইন ইভেন্ট রিলেটেড অনেক ইনফরমেশনের রিপোর্ট জেনারেট করে আবার অ্যাডমিনের কাছে যাবে। আরেকটা এক্সটার্নাল এন্টিটি হচ্ছে আমাদের স্টাফ তার ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রোভাইড করবে এবং ইভেন্ট অর্গানাইজেশনের সময় কিছু স্টাফ অ্যাসাইন হবে এবং সেই অ্যাসাইন্ড স্টাফ ইনফরমেশনটা আবার স্টাফের কাছে যাবে। এখন যদি আমরা ক্লায়েন্টেরটা দেখি, ক্লায়েন্ট তার ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে দিবে এবং ইভেন্ট বুকিং ইনফরমেশন রিকোয়েস্ট করবে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ক্লায়েন্টের সব রিকোয়েস্ট উপর ডিপেন্ড করে একটা রেসপন্স ক্লায়েন্টকে
রেসপন্স ইনফরমেশন ক্লায়েন্টকে দিবে। সার্ভিস প্রোভাইডার্স এর ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার্সরাও তাদের ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে দিবে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভিস রিকোয়েস্টের ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার্সদেরকে প্রোভাইড করবে। ইভেন্ট কোম্পানির ক্ষেত্রে ইভেন্ট ডিটেলস প্রোভাইড করবে ইভেন্ট কোম্পানি টু ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এন্ড দেন ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডিফারেন্ট ইভেন্ট রিকোয়েস্টের ইনফরমেশন ইভেন্ট কোম্পানিকে দিবে। এখন যদি আমরা লেভেল 1-এ যাই, which is our process decomposition, এখানে আমরা সবগুলো এন্টিটিজই দেখছি, কিন্তু আমাদের এখানে আরো প্রসেসেস অ্যাড হয়েছে এবং মেইন প্রসেসেস গুলোর সাথে কিছু সাব প্রসেসও অ্যাড হয়েছে এবং আমরা ডেটা স্টোরেজও দেখছি এখানে প্রেজেন্ট। ফার্স্টলি আমরা যদি অ্যাডমিনেরটার কথা বলি, অ্যাডমিন এন্টিটি থেকে অ্যাডমিন ইনফরমেশন লগ ইন রেজিস্ট্রেশন প্রসেসে গিয়ে সেখান থেকে কিছু রেসপন্স আমার অ্যাডমিনে আবার যাবে, which is either login successful বা login unsuccessful. তারপর যদি আমরা দেখি স্টাফ এন্টিটির ক্ষেত্রে, স্টাফ তার ইনফরমেশন ম্যানেজ স্টাফ প্রসেসে প্রোভাইড করছে, সেখান থেকে স্টাফ ইনফরমেশনটা অ্যাডমিনের কাছে যাচ্ছে। অ্যাডমিন ওই ইনফরমেশনের উপর অ্যাড, এডিট অর ডিলিট ফাংশনস করছে এবং আবার ম্যানেজ স্টাফ প্রসেসে পাঠাচ্ছে। ম্যানেজ স্টাফ প্রসেস থেকে আপডেটেড স্টাফ ইনফরমেশনটা আমার স্টাফ ডিটেলস ডেটাবেস টেবলটায় বা ডেটা স্টোরেজটায় আমার সেভ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ডেটা স্টোরেজ থেকে আবার স্টাফ ইনফরমেশন ম্যানেজ স্টাফে যাচ্ছে, কারণ আমরা চাচ্ছি যে উই ফেচ দ্য লেটেস্ট and updated staff information to the managed staff process. That's why আমাদের data storage থেকেও staff information managed staff process এ যাচ্ছে। A scenario between admin and staff can be noticed in other external entities as well. যেমন অ্যাডমিনের সাথে সার্ভিস প্রোভাইডারসেরও সেম কাজ হচ্ছে এবং অ্যাডমিনের সাথে ক্লায়েন্টেরও সেম কাজ হচ্ছে, ইভেন ম্যানেজ ইভেন্টস এর ক্ষেত্রেও সেম কাজ হচ্ছে। আমরা যদি এখন ক্লায়েন্টের এন্টিটিতে যাই, আমরা দেখছি যে ক্লায়েন্ট কিছু ইভেন্ট বুকিং ইনফরমেশন দিচ্ছে ইভেন্ট কোম্পানিকে থ্রু ইভেন্ট বুকিং রিকোয়েস্ট প্রসেস। সেই ইভেন্ট বুকিং রিকোয়েস্ট প্রসেস থেকে ইভেন্ট ডিটেলস গুলা ইভেন্ট কোম্পানিতে যাচ্ছে। এগেইন ক্লায়েন্ট কিছু বাজেট অ্যামাউন্ট প্রোভাইড করছে বাজেট কনসালটেশন প্রসেসের মাধ্যমে এবং ওই বাজেট অ্যামাউন্ট ইনফরমেশন গুলাও ইভেন্ট কোম্পানির কাছে যাচ্ছে। দেন ইভেন্ট কোম্পানি ওইসব ইনফরমেশন নিয়ে ম্যানেজ ইভেন্টস এর প্রসেসে দিচ্ছে। দেন ম্যানেজ ইভেন্টস প্রসেসে যখন একটা ইভেন্ট ক্রিয়েট হচ্ছে তখন কিছু স্টাফ অ্যাসাইন্ড হচ্ছে, সেসব স্টাফের ইনফরমেশন আমরা আবার স্টাফ অ্যাসাইনমেন্ট প্রসেসের থ্রু আমরা স্টাফকে প্রোভাইড করছি। দেন ম্যানেজ ইভেন্টসে অলসো আমরা সার্ভিস রিকোয়েস্ট করছি, ম্যানেজ ইভেন্টসে যখন আমরা সার্ভিস সিলেক্ট করছি সেই ইনফরমেশন গুলা সার্ভিস রিকোয়েস্ট প্রসেসের থ্রু সার্ভিস প্রোভাইডার্সদের কাছে যাচ্ছে। দেন ম্যানেজ ইভেন্টসে আমাদের সবগুলো সার্ভিস প্লাস স্টাফ অ্যাসাইন করার পরে তখন আমাদের একটা বিলিং ইনফরমেশনের জন্য আমাদের সকল ইনফরমেশন চলে আসে। তো সেক্ষেত্রে ম্যানেজ ইভেন্টস থেকে আমরা আবার ইভেন্ট ইনফরমেশন নিয়ে বিলিং করে আমরা অ্যামাউন্ট ক্যালকুলেশন প্রসেসের থ্রুতে আমরা ক্লায়েন্টকে আবার দ্য অ্যামাউন্ট অর রিসিপ্টটা আমরা দিতে পারছি। সো এটা ছিল আমাদের লেভেল 1। এখন আমরা লেভেল 2-তে যাব, which is the deeper dives of the main processes. তো আমরা এখানে যেসব প্রসেস গুলা নিয়েছি সেগুলো one of them is admin registration and login. এখানে অ্যাডমিন রেজিস্ট্রেশন প্রসেসের জন্য যে রেজিস্টার ফর্মটা আসে, ফর্মে যেসব ইনফরমেশন রিকোয়ার্ড থাকে সেসব ইনফরমেশন প্রোভাইড করছে। দেন after the registration process, the admin information goes to the admin data storage. দেন লগইন প্রসেসের ক্ষেত্রেও লগইন ফর্মের ইনফরমেশন অ্যাডমিন প্রোভাইড করছে, দেন লগইন থেকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড অফ দ্য অ্যাডমিন ডেটা স্টোরেজে যাচ্ছে। দেন ডেটা স্টোরেজটা থেকে ইনফরমেশন ভেরিফাই করে অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে অ্যাডমিনকে একটি রেসপন্স পাঠানো হচ্ছে, দ্যাট ইজ আইদার দ্য লগইন অর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল অর ইট ওয়াজ নট সাকসেসফুল। নেক্সট লেভেল হচ্ছে লেভেল 2 এর মেইন প্রসেসের ডিকম্পোজিশন হচ্ছে ইভেন্ট বুকিং রিকোয়েস্ট। এখানে আমরা দেখছি যে ক্লায়েন্ট কিছু সার্ভিসেস ইনফরমেশন থেকে কিছু সার্ভিসেস সিলেক্ট করছে এবং এই সার্ভিসেস ইনফরমেশনটা আসলে সার্ভিস প্রোভাইডার্স ডেটা স্টোরেজ থেকেই পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে সার্ভিস ইনফরমেশনটা পেয়ে ক্লায়েন্ট
required service information select করছে through this service selection process and selected service informationটা event companyর কাছে যাচ্ছে। Similarly, client package information select করছে and এই package information গুলা basically package details data storage থেকে আসছে। ওখান থেকে client package selection process এর থ্রুতে selected packages informationটা event কোম্পানিকে দিচ্ছে। দেন এখান থেকে আমরা জানি আগের লেভেলে দেখেছি যে ম্যানেজ ইভেন্টে যায় এবং ফাইনালি ইভেন্ট ক্রিয়েটেড হয়। আমরা যদি আমাদের লাস্ট সাব প্রসেসের লেভেলের ইয়াটা দেখি, ওটা হচ্ছে বিলিং এন্ড প্রফিট ক্যালকুলেশন। এখানে ক্লায়েন্ট একটা বাজেট অ্যামাউন্ট প্রোভাইড করছে, বাজেট কনসালটেশন প্রসেসের থ্রুতে এই বাজেট অ্যামাউন্টটা ইভেন্ট কোম্পানির কাছে যাচ্ছে। দেন ইভেন্ট কোম্পানি যখন ক্লায়েন্টের সব রিকোয়ারমেন্টস এন্ড বাজেট অ্যামাউন্ট পাচ্ছে, তখন ক্লায়েন্টের সিলেক্টেড সার্ভিস ইনফরমেশন, স্টাফ ইনফরমেশন এন্ড প্যাকেজেস ইনফরমেশন সব ম্যানেজ ইভেন্টসে যাচ্ছে। দেন ওখান থেকে আমার সিলেক্টেড স্টাফ গুলা এবং ওই সিলেক্টেড স্টাফের রেসপেক্টিভ স্টাফ স্যালারি ফ্রম দ্য স্টাফ ডিটেলস ডেটা স্টোরেজ এসে একটা স্টাফ স্যালারি ক্যালকুলেট হচ্ছে। Similarly, with services information, selected services information এবং ওই selected service information এর respective যে price information যেটা আমার সার্ভিস প্রোভাইডার্স ডিটেলস ডেটা স্টোরেজ থেকে আসছে, ওখান থেকে আমাদের একটা সার্ভিস কস্ট ক্যালকুলেশন হচ্ছে। প্যাকেজের কস্ট ক্যালকুলেশন প্রসেসের ক্ষেত্রে সেম ভাবে হচ্ছে। দেন এই তিনটা ক্যালকুলেশন যখন প্রসেস হয়ে যাচ্ছে, দেন অ্যামাউন্ট গুলা এসে একটা টোটাল কস্ট ক্যালকুলেশন হচ্ছে। দেন টোটাল কস্ট ক্যালকুলেশন প্রসেস থেকে আমরা কস্ট অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেশন প্রসেসে প্রোভাইড করা হয়। টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেশন প্রসেসের পরে টোটাল অ্যামাউন্ট ইনফরমেশনটা আমরা রিসিট জেনারেশন প্রসেসে দিয়ে থাকি এবং সেই রিসিট জেনারেশন প্রসেস থেকে একটা মেমো ও রিসিট জেনারেট হয়, যেই ইনফরমেশনটা আমরা বেসিক্যালি ক্লায়েন্টকে প্রোভাইড করি। এগেইন প্রফিট আর লস ক্যালকুলেশনের জন্য আমরা যে টোটাল কস্ট ক্যালকুলেশন প্রসেসটা করেছি, ওখান থেকে কস্ট অ্যামাউন্ট ডেটাটা নিয়ে প্রফিট লস ক্যালকুলেশনের প্রসেসে যায় এবং টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেশনের ডেটাটা অলসো প্রফিট লস ক্যালকুলেশনে যায়। দেন প্রফিট আর লস ক্যালকুলেশন প্রসেসে যাওয়ার পরে দেন আমাদের প্রফিট অ্যামাউন্টটা ক্যালকুলেট হয়ে দেন প্রফিট অ্যামাউন্টটা ইভেন্চুয়ালি ইভেন্ট কোম্পানির কাছে যায়। This was all of my part to present. Now I want to ask ID92 Samin to continue the presentation. Thank you. Hello everyone, I'm Samin Najrin Rahman and my ID is 92 and I will continue further. So we will see and discuss the entity relationship diagram now. Next slide. We can see যে আমাদের যে এন্টিটিস গুলো আছে ওগুলো হচ্ছে স্টাফ, ইভেন্টস, প্যাকেজ, ক্লায়েন্ট, ট্রান্সপোর্ট, ফটোগ্রাফি, কেটারিং আর ভেন্যু। স্টাফে আমরা যে অ্যাট্রিবিউটসটা দেখছি সেগুলো হচ্ছে স্টাফ আইডি, নেম, পজিশন, ফোন নাম্বার, অ্যাড্রেস, জয়নিং ডেট, স্যালারি। প্রাইমারি কি ইজ স্টাফ আইডি হিয়ার, আর স্টাফ ওয়ার্কস এট ইভেন্টস, সো ওয়ার্কস হচ্ছে আমাদের রিলেশনশিপ। ইভেন্টস এর অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে ইভেন্ট আইডি, ইভেন্ট টাইপ, ক্লায়েন্ট আইডি, স্টাফ আইডি, ডেট টাইম, প্যাকেজ আইডি, টোটাল কস্ট, কেটারিং আইডি, ফটোগ্রাফি আইডি, মেনু আইডি, ট্রান্সপোর্ট আইডি। প্রাইমারি কি এখানে হচ্ছে ইভেন্ট আইডি। এখানে ফরেন কিজ হিসেবে কিছু আইডি আছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, স্টাফ আইডি, প্যাকেজ আইডি, কেটারিং আইডি, ফটোগ্রাফি আইডি, মেনু আইডি অ্যান্ড ট্রান্সপোর্ট আইডি। ক্লায়েন্ট বুকস ইভেন্টস, তো বুক হচ্ছে এখানে রিলেশনশিপ। ক্লায়েন্টের অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে ক্লায়েন্ট আইডি, অ্যাড্রেস, নেম, ফোন নাম্বার। প্রাইমারি কি হচ্ছে এখানে ক্লায়েন্ট আইডি। ক্লায়েন্ট সিলেক্ট প্যাকেজেস, তো সিলেক্ট হচ্ছে এখানে রিলেশনশিপ। প্যাকেজের অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে প্যাকেজ আইডি, প্যাকেজ টাইপ, ইভেন্ট ডিউরেশন, ক্যাপাসিটি অ্যান্ড প্রাইস। অ্যান্ড প্রাইমারি কি হচ্ছে প্যাকেজ আইডি। এগেইন ক্লায়েন্ট চুজেস ভেন্যু, সো চুজ হচ্ছে এখানে আরেকটা রিলেশনশিপ। ভেন্যু এর অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে ভেন্যু আইডি, ভেন্যু নেম, ভেন্যু অ্যাড্রেস, ক্যাপাসিটি, ডেকোরেশন, facilities, price, and the primary key is venue ID here. আবার client selects transport, so transport এর attributes গুলো হচ্ছে transport ID, price, categories, capacity, আর primary key হচ্ছে transport ID. Client also selects photography, photography এর attributes হচ্ছে photography ID, categories, price, photography duration,
আর প্রাইমারি কি হচ্ছে এখানে ফটোগ্রাফি আইডি। ক্লায়েন্ট চুজেস কেটারিং, কেটারিং এর অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে কেটারিং আইডি, কেটারিং কোয়ান্টিটি, ক্যাটেগরি, প্রাইস, আর প্রাইমারি কি হচ্ছে কেটারিং আইডি। দিস মেক্স দ্য এন্ড অফ আওয়ার প্রেজেন্টেশন। আর এখানে কিছু কার্ডিনালি কনস্ট্রেন্টস গুলো আছে, সেটা হচ্ছে যে স্টাফ আর ইভেন্টের মধ্যে একটা স্টাফ অনেকগুলো ইভেন্টে কাজ করতে পারে, অপরদিকে একটা ইভেন্ট উইল বি ম্যানেজড বাই অনলি ওয়ান স্টাফ। এগেইন উই সি দ্যাট ইভেন্ট আর ক্লায়েন্টের ক্ষেত্রে একটা ইভেন্ট ক্যান বি বুক বাই অ্যাট মোস্ট ওয়ান ক্লায়েন্ট, কিন্তু একটা ক্লায়েন্ট ক্যান বুক মেনি ইভেন্টস অ্যাট আ টাইম। ক্লায়েন্টের সাথে বাকি সবগুলো সার্ভিসের কনস্ট্রেন্ট সেম হবে, অ্যান্ড দ্যাট ইজ একটা ক্লায়েন্ট একটা সার্ভিসে অ্যাভেল করতে পারবে একটা ইভেন্টের জন্য। আবার একটা সার্ভিস টাইপ ক্যান বি সিলেক্টেড বাই only one client at a time. Thank you for your valuable attention, and we would be glad to answer any of your questions. আচ্ছা, গ্রুপ 1 ইয়ার ডায়াগ্রামটায় যাও তো একটু। আচ্ছা, এখানে তোমাদের জন্য আমার আসলে সেম কোয়েশ্চেন, যদি মানে প্রপার আনসার থাকে আমাকে একটু বলো। যে তোমরা বলছো যে একজন স্টাফ অনেকগুলো ইভেন্টসে কাজ করতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে 0, দিয়েছো। তো জিরো কেন? জিরো মানে তো জিরো স্টাফস বোঝাচ্ছে। সো 1, কি অ্যাপ্রোপ্রিয়েট ছিল না? 1 to many যে রিলেশনশিপটা। হ্যাঁ ম্যাম, কিন্তু ম্যাম আমরা লাস্ট সেমেস্টার যে প্রজেক্ট হুম। সরি থিওরি করেছিলাম, তখন আমরা সব এরকম 0, 1, 0 দিয়ে করেছিলাম, লাইক সবকিছুতে, ইভেন প্রজেক্টসে। সো আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে 1 স্টার এগুলো দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে হয়তো আগের গ্রুপটার জন্য সেম ইস্যুস ছিল, বাট ওরা তো কিছু বললো না। ওকে, যদি শিখে থাকো তাহলে আমার আসলে আহ তো আর কিছু বলার নেই, যেহেতু তোমরা আগের নলেজ এখানে ইউজ করেছো। ওকে, তোমরা হচ্ছে তাহলে এটাতে যাও, ওই যে হুম। মানে ম্যাম আমাদের অ্যাট মোস্ট আর প্রবাবলি 0টা বুঝাচ্ছে যে লিস্টটা, কিন্তু মানে লজিক অনুযায়ী 0 আসার কথা না, হ্যাঁ না, কিন্তু হ্যাঁ আমি এটাই বলছি। মানে জিরো বলতে ও যেটা বলছে আমি সেটা জানি যে হ্যাঁ এটা জিরো হতে পারে, বাট জিরো হলে এখানে আসলে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা এটা তো বুঝতে হবে। যে যদি জিরো স্টাফস আমরা কনসিডার করি, তাহলে তো ইভেন্ট আসলে ওয়ার্ক করার মতো নাই সেখানে, তাই না? মানে এখানে যদি এমন একটা কিছু থাকে যে এই কাজে হচ্ছে আহ জিরো মানুষ দিয়েও, মানে 0 পার্সনও থাকতে পারে, আবার এর চেয়ে বেশিও থাকতে পারে, এই তো তখন হয়তো হতে পারে। কিন্তু এখানে যখন তুমি একটা ইভেন্টের কাজ করছো, তখন তো অ্যাটলিস্ট একজনকে থাকতেই হবে, তাই না? আচ্ছা, ID 49, তোমার কি কোনো অবজারভেশন আর আছে এটা বাদে? 49ই তো মনে হয় বলছিলা কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। তা আগের সেমিস্টারে কি তোমরা হচ্ছে যে 1, মানে 1, 1 ইউজ করেছিলা, এগুলা নিয়ে কাজ করছো? না, 0, 0, 1 বা 0, স্টার এরকম ছিল। আচ্ছা আচ্ছা। ম্যাম আরেকটা ছিল, ওটা হচ্ছে যে এম এন হুম বা হুম ওয়ান হুম এন দিয়ে যে করে, ওটা ছিল। আর এইটা ছিল আর কি 0 দিয়ে, এটা ওইভাবে। আচ্ছা, ম্যাম বুঝতে জিরো পারছি। কমা স্টার এগুলো মনে হয় ইন জেনারেল এই জন্য হচ্ছে এভাবেই করিয়েছিল, বাট হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হয়তো বা প্রজেক্টের জন্য লিস্ট 1 লাগবে। মানে মানে প্রজেক্টে আসলে যেটা লজিক সেটাই আর কি। তুমি হচ্ছে আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে যদি, ঠিক আছে, তোমরা হচ্ছে একটু ইয়েটায় যাও তো, একদম হচ্ছে লেভেল 0 যে ডায়াগ্রামটা ছিল সেটায়। সো লেভেল 0-তে, আচ্ছা লেভেল 0-তে আসলে আহ 5টা যেহেতু তোমাদের এক্সটার্নাল এন্টিটি, ওইটা ইস্যুস না, 5টা থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে এত কিছু কি দেখা যাবে অ্যাবস্ট্রাকশনে? যেমন ধরো লগ ইন রেজিস্ট্রেশনটা তো দেখা যাওয়ার কথা না। তুমি প্রত্যেকটা থেকে জাস্ট 2টা কানেকশন দেখালেই হতো, একটা হচ্ছে ইনফ্লো আর একটা হচ্ছে আউটফ্লো। তোমরা হচ্ছে এক্সট্রা অনেক কিছু দেখাইছো, যেমন ক্লায়েন্টের ইনফো দিবে, এটা দরকার ছিল না এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন লগ ইন রেজিস্ট্রেশনটা দরকার ছিল না। বাকিগুলো ঠিক আছে। তারপর হচ্ছে মডিফাইড ইনফো পাঠাবে, তারপর হচ্ছে এটাও অত দরকার ছিল না। জাস্ট 2টা রিলেশনশিপ দেখালে অ্যাবস্ট্রাকশন লেভেলে হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। তোমরা হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করতে পারো। ম্যাম আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো হ্যাঁ,
হ্যাঁ, বলো। হুম। হ্যাঁ, করা যাবে, যাবে। তুমি যদি বুঝে থাকো তাহলে করা যাবে। হ্যাঁ, এটা ইস্যুস না। হ্যাঁ, কিন্তু একটা তো আসলে তুমি বুঝতে পারছো, একটা তো তোমার থাকবে, তাই না? ইয়ার ডায়াগ্রামটা তো আসলে মানে এখানে একটা রিলেশনশিপের ব্যাপার আছে তোমার। সো ওই, হ্যাঁ, 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 সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, ওকে। আইডি 108। জি ম্যাম, প্রেজেন্ট। তুমি কি দিবা তো আজকে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে সে স্ক্রিন শেয়ার করো। Hello everyone. Today I'm going to talk about a digital solution for bachelors called Easy Home. Easy Home is a web-based platform that connects owners and tenants who are looking for rooms to rent. It provides various features and functionalities to make the rental process easy and convenient for both parties. First, let me introduce the main activities of the project. There are eight activities that Easy Home supports. Owner can add room details and post rent. User can register or log in with user details. Tenants can search for rent and send requests to the owner. Tenants can deposit money on their site account and pay rent on site. Owners can accept and reject a tenant request. User can review and rate each other. Users can review rents on basis of their experience. Users can chat with each other about rental information. Next, I'll show you the data flow diagram of EasyHome. A data flow diagram is a graphical representation of how data flows through a system. It helps to illustrate and monitor the data processing in the system. The context level diagrams gives an idea of what our system will do. It shows the main processes and external entities involved. The main processes are user information management, manage rent information, rental process. Then we have transaction, user experience, and messaging. Here the external entities are owner and tenant. Now, this slide shows a level 0 data flow diagram of the rental system. It's not the most glamorous thing, but it's important to understand how the system works. Basically, the data flow diagram shows how data is exchanged between the different components of the system. The data flow diagram shows the following components. Users interact with the system to search for rooms, send requests, and parent. Project owners interact with the system to add room details, post rent prices, and manage tenant requests. The database stores all the data for the system, including user information, room information, and rental agreements. Payment processor. The payment processor processes all of the rent payments. So this is the level 1 data flow diagram of the rental system. It shows the flow of the data between the different components of the system, which are user. The user interacts with the system to send rental request, view room details, and pay rent. Project owner. The project owner interacts with the system to add room details, post rent prices, and manage tenant requests. Rental system. The rental system processes a rental request, manages rooms availability, and collects rent payments. The data flow between the components are user to rental system, rental request payment,
rental system to user, room details, rent confirmation, project owner to a rental system, room details and rent prices, rental system to project owner, rental request and tenant information. Next, we will see the level 2 data flow diagrams of the rental system. This diagram shows the following four entities. Owner, the owner of the system who is responsible for creating and managing user accounts. Tenant, a tenant of the system who can use the system to access and manage user information. The users, the user of the system who can access and manage their own information. Then we have user information. The data stored that stores user account information. The diagram also shows the following three processes. Login. This process validates the login credentials provided by user. User auth. This process authorizes a user to access the system based on their login credential and permissions. User registration. This process creates a new user account in the system. This DFD shows the following. Add room. This process allows the owner to add a new room to the system. Post rent. This process allows the owner to post the rent for a room. Search rent. This process allows the tenant to search for rooms that are available to rent. So data flows. Room details. This data flow contains information about the rooms that are being rented, such as the location, type of room, and amenities. Rent. This data flow contains information about the rent for a room, such as the amount of rent and the due date. Filter details. This data flow contains the criteria that the tenant is using to search for rooms. Results. This data flow contains the result of the tenant search. Relationships. The owner provides room details to the add room and post rent processes. The tenant provides filter details to the search rent process. The search rent process returns results to the tenant. This DFD shows the following processes. Request rental. The tenant requests to rent a property from the landlord. Consider request. The landlord considers the tenant's request. Accept request. The landlord accepts the tenant's request. Pay rent. The tenant pays the rent to the landlord. Receive rent. The landlord receives rent from the tenant. Data flows. Rental request. This data flow contains information about rental requests such as the property that the tenant is interested in renting and rental dates. Consideration. This data flow contains the landlord's decision about whether to accept or reject the tenant's request. Acceptance. This data flow contains a notification to the tenant that their rental request has been accepted. Rent payment. This data flow contains the rent payment from the tenant to landlord. The data flows between the components of this data flow diagram are deposit. The tenant deposits money into the bank. The deposit information is sent to the bank system. Withdraw. The owner withdraws money from the bank. The withdrawal information is sent to the bank system. Payment. The bank pays the owner the rent. The payment information is sent to the bank system. Next, the data flows between the components of this data flow diagram are, firstly, we have review. The user submits a review. The review information is sent to the system. Next, rating. The system calculates the rating for the review. The rating information is stored in the database. Display. The system displays the review and its rating to other users. Now, these data flows between the components of this data flow diagram are, firstly, you have message. The user sends a message
the message information is sent to the messaging system. The messaging system stores the message in a database. Retrieve. The messaging system retrieves the message from the database. Then the messaging system delivers the message to the recipient. This is the list of entity set names with attributes. Here, the 4 entity sets are users, auth, tenants, and owners. Firstly, we have users. Users contains ID, email, owner ID, tenant ID, account ID, name, gender, rating, cell, and address. Then we have auth, which contains email and password. Next, we have tenants, which contains ID, and then owner, which contains ID. Then we have for attributes for rents such as ID, room ID, tenant ID, start date, expired date, price, posted date, and peak. And for rooms, we have owner ID, address, number of rooms, max member, ad load, square feet, zone, attributes. Next, we have facility contains ID icon type. And then request contains ID, tenant ID, rent ID, date as attributes. Next, we have facility for room contains ID and room ID. And then review contains ID, review, and date. Then we have review for user, which contains ID, user ID, review ID, and reviewer ID. Review of rent contains ID, rent ID, review ID, and reviewer ID. Payments contains ID, sender ID, receiver ID, amount, and date. Lastly, we have message, which contains ID, sender ID, receiver ID, text, time as attributes. Then we have bank, which contains ID and amount. Finally, I'll present the entity relationship diagram of EasyHome. An entity relationship diagram is a graphical representation of how data is organized and related in a database. It helps us to visualize the data structure and design our database efficiently. The entity set names with attributes are users, auth, tenants, owners, rents, rooms, facility for room, requests, review of user, review of rent, payments, message, and lastly bank. The relationship among entity sets has relationship with user, auth, user reviews for rent, and review for user. Then we have gets relationship with rents, request, users, messages, users to payments. Sends user to messages and user to payments. Receives user messages and user payments. Then we have contains such as facilities for rooms, and facilities for room, facility, is a user owners and user tenants, owns user bank and use owners rooms. Then deposits users bank. A data flow diagram serves a valuable tool for illustrating and overseeing the seamless flow of data within our system. The context level diagram provides a high-level overview, offering a glimpse into the core functionalities of our system. Meanwhile, the entity relationship diagram plays a crucial role in visualizing the specific location where the system's data will be stored. I dedicated ample time to the meticulous design of the ERD, ensuring that all pertinent relationships between entity sets are thoughtfully represented. This well-crafted ERD will be
instrumental in guiding the efficient and effective design of our database. ওকে, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। আমাকে একটু লেভেল 1 ডায়াগ্রামটায় নিয়ে যাও তো। আচ্ছা, এখানে ডাটা স্টোরেজটা কোথায় লেভেল 1 এ? ডাটা স্টোরেজ কিন্তু লেভেল 1 এ দিতে হবে। ওকে, সো এটা একটা মিসিং আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলো। লেভেলিং করাতে মনে হয় একটু মানে প্রবলেম হয়েছে আর কি, মানে ডেটা স্টোরিংটা কোথায় হবে আর লেভেল 2 তে হবে নাকি লেভেল 1 এই জিনিসটা নিয়ে একটু আহ, লেভেল 1 এ ডাটা স্টোরেজ থাকে, এটা আমি বলেছিলাম আর কি, লেকচার যদি ফলো করে থাকো। লেভেল 0টায় যাও। আচ্ছা, লেভেল 0তে আসলে এত কিছু দেখাতে হবে না। এই যে অ্যাড রুমস, ওনার হচ্ছে অ্যাড রুম করতে পারছে, তারপর হচ্ছে সে মানে এত কিছু না, খুব মানে সিম্পলিস্টিক ওয়েতে আসলে লেভেল 0তে দেখাতে হয়, খুবই অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, রিসিভ পেমেন্ট এত কিছু দরকার নেই। তোমার কাজটা এখানে জাস্ট কি হয়, রেন্টাল সিস্টেম, যে রিকোয়েস্ট দেয়া সেই অনুযায়ী একটা রিপ্লাই পাওয়া, এই জিনিসগুলোই। মানে খুব ডিটেইলের কিছু, এগুলো যে গেট রেটিং এসব কিছুর আসলে কোনো দরকার নাই লেভেল 0তে। হ্যাঁ, এটা আমি বলেছিলাম যে খুবই অ্যাবস্ট্রাক্ট একটা ভিউ থাকবে। ওকে, আর হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটায় যাও। আচ্ছা, এইখানে আমি যে রিভিউজ হ্যাজ, কি লিখছো, রিভিউ এই পাশে রাইট সাইডের দিকে, এই যে রিভিউজ এর সাথে একটা হ্যাজ রিলেশনশিপ আছে, এই পাশে কি লেখা? রিভিউ ফর ইউজার ম্যাম এটা। হ্যাঁ, রিভিউ ফর ইউজার, মানে এখানে কোনো কার্ডিনালিটি কনস্ট্রেন্ট দাও নাই। না ম্যাম, তারপরেরটা তো দাও নাই, এই যে রিভিউজ হ্যাজ রিভিউ ফর রিভিউ রেন্ট। ফর রেন্ট আর কি এটা। হ্যাঁ, এখানেও হচ্ছে কার্ডিনালিটি কনস্ট্রেন্ট পেলাম না। আর তুমি দেখলাম 1 to 1 1 to সব রকমই ইউজ করছো, মানে ইউজার হ্যাজ রিভিউ, যেহেতু মানে সবাইকে দিতে হবে না, দ্যাটস ওয়াই মনে হয় 0 রাখছো, তাই না? জি যে ম্যাম। নাও তো দিতে পারে। হ্যাঁ, তোমার কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা, আহ এখানে জাস্ট কয়েকটাই মিসিং মিসিং ছিল আর কি, জাস্ট হ্যাঁ হ্যাঁ, এটা একটা। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, বাকিটা ঠিক আছে। তুমি স্ক্রিন শেয়ার অফ করতে পারো। আর বাকি সবার জন্য যারা আছে একটু বলে রাখছি, 1 to 1 মানে 1, 1 1, ইউজ করা যায়। হ্যাঁ, দরকার পড়লে ইউজ করবা। যারা জানতা না, আমি এই মার্কসটা ডিডাক্ট করি নাই, যারা আর কি এটা দেখলাম যে কিছু কিছু জায়গায় 0, 1 দিয়েছে, মানে লজিকে মিলছে না, তাও যেহেতু তোমরা আগের নলেজ থেকে দিয়েছো। বাট জেনে রাখো এখন থেকে যে এখানে কিন্তু মানে দরকার হলে 1, 1 1 এগুলো ইউজ করতে পারো। 0, 1 0, এগুলো ইউজ করতে পারো, বাট বুঝে, যেখানে যেটা অ্যাপ্লিকেবল। ওকে, সো আজকের আসলে ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফিজ।